আলোয় উদ্ভাসিত এই সংসারে কিছু তো থেকে যায় অন্ধকারের আড়ালে। যাবেন নাকি সেই নিষিদ্ধ জগতে, দ্য মাকাব্রে প্রজেক্টের হাত ধরে? ভয় পাচ্ছেন কি? ভয় পাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। সৃষ্টির মুহূর্ত থেকে পৃথিবীর বুকে ঘটে গেছে এবং এখনো ঘটে চলেছে এমন অসংখ্য ঘটনা, যার বেশিরভাগই আমাদের অজানা। এই নানা রঙের ঘটনাগুলির মাঝে এমন কিছু ঘটনাও থেকে যায় আপাত দৃষ্টিতে যার কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা নেই, যেসব ঘটনা আমাদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে। এমন কিছু ব্যাখ্যাহীন ঘটনা নিয়েই আমাদের সিরিজ অমীমাংসিত। আজ রইল প্রথম এপিসোড, অস্তিত্ব অজ্ঞাত। নব্বই দশকের সময় জাপানে এক বিশেষ ধরনের রিয়ালিটি শো বেশ জনপ্রিয় হয়েছিল। দেশ জুড়ে ঘটে চলা বিভিন্ন অমীমাংসিত ও রহস্যজনক ঘটনা আলোচনা ও সমাধানের চেষ্টা করত এই শোগুলো। এমনই এক জনপ্রিয় শো ছিল ডিটেকটিভ নাইটস্কুপ। অন্য রিয়ালিটি শোগুলোর তুলনায় ডিটেকটিভ নাইটস্কুপ অনেক বেশি এন্টারটেইনিং ছিল। এখানে দর্শকরা তাদের জানা অমীমাংসিত ঘটনা পাঠাতো এবং সেগুলোর সমাধান তারা জানতে চাইতো। পাশাপাশি একগুচ্ছ কমেডিয়ান কাম হোস্টরা তাদের সঞ্চালনার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করত। 1992 সালের 20শে মার্চ এই শোতে একটা ঘটনা দেখানো হয়। মাসা নামের একজন কমেডিয়ান কাম হোস্ট ওসাকা শহরের কোনোকেশিডেন স্টেশন সংলগ্ন এরিয়ায় একটা অদ্ভুত রহস্যের সমাধান করতে যান। খবর এসেছিল যে সেই এলাকায় নাকি কেউ যেখানে সেখানে বিভিন্ন রঙের নাইলনের দড়ি বেঁধে বেড়াচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে। টেলিফোন পোল, বিদ্যুতের পোস্ট প্রভৃতি ভরে উঠেছে দড়িতে। ওসাকা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। উপরন্তু ঘটনাস্থলটা রেল স্টেশনের পাশে। লোকজনের যাতায়াত লেগেই আছে 24 ঘন্টা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কে যে দড়িগুলো বাঁধছে সেটা কেউ দেখতে পায়নি। প্রথম প্রথম যখন দড়িগুলো বাঁধা হতো, কেউই বিশেষ আমল দেয়নি ব্যাপারটাকে। কিন্তু আস্তে আস্তে যখন দড়ির পরিমাণ বাড়তে লাগলো, তখন সকলের খটকাটা লাগলো। তারা তখন যোগাযোগ করলো ডিটেকটিভ নাইটস্কুপের সাথে। মাসা সেই এলাকায় গিয়ে দেখলো চারিদিকে শয়ে শয়ে রং বেরঙের নাইলনের দড়ি বাঁধা। রেলিং, ট্রাফিক সিগন্যাল, ল্যাম্প পোস্ট, গাছপালা সবকিছু ভরে গেছে দড়িতে। সে সেই এলাকার সমস্ত হার্ডওয়্যারের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো যে প্রত্যেকটা দোকানের সব দড়ি শেষ। কেউ এসে দোকানের সব দড়ি কিনে নিয়ে যায়, কিন্তু কে নিয়ে যায়? কোনো দোকানদারই স্পষ্ট করে এই প্রশ্নের জবাব দিতে পারলো না। তদন্ত করতে করতে আরেকটা ব্যাপার লক্ষ্য করে মাসা। 2-3 কিলোমিটার দৈর্ঘ্যের একটা বিশেষ এলাকার মধ্যেই দড়িগুলো বাঁধা হয়েছে।
দড়িগুলো পিছু করতে করতে একটা গ্যাস স্টেশনের সামনে আসে সে। গ্যাস স্টেশনের পেছন দিকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তার আশেপাশে যে যে জায়গায় দড়ি বাঁধা সম্ভব সব জায়গায় হাজারে হাজারে দড়ি বাঁধা, একটাও জায়গা ফাঁকা নেই। দৃশ্যটা দেখে মাসার ভীষণ অস্বস্তি হয়। সে অসুস্থ হয়ে পড়ে এবং রেকর্ডিং বন্ধ করে দেয়। এপিসোডের শেষে মাসা শুধু একটাই কথা বলে, আমরা এই কেস রিলেটেড আর কোনো ঘটনা সম্প্রচার করব না। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ডিটেকটিভ নাইটস্কোপ নামের এই রিয়ালিটি শোয়ের ইতিহাসে এই প্রথমবার তারা কোনো ঘটনার সমাধানে ব্যর্থ হয়। সামান্য কিছু কাগজপত্র ছাড়া এই বিশেষ এপিসোডের ব্যাপারে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। ইউটিউবে কয়েকবার আপলোড করা হয়েছিল অরিজিনাল এপিসোডটা, কিন্তু কপিরাইটের কারণে সেটা খুব শীঘ্রই রিমুভ করে দেওয়া হয়। পরবর্তীকালে কি ঘটেছিল, আদৌ দড়ি বাঁধা বন্ধ হয়েছিল কিনা, সে ব্যাপারে রিয়ালিটি শোতে কিছুই বলা হয়নি। ফার্দার ইনভেস্টিগেশনও কন্টিনিউ করা হয়নি শোয়ের তরফ থেকে। যারা সেই সময় এই এপিসোডটা দেখেছিল তারা বলে থাকে যে এপিসোডের একটা পর্যায়ে মাসা আর তার সাথে থাকা ক্যামেরাম্যান এমন একটা জায়গার উপর দিয়ে যায় যেখানে প্রচুর দড়ি বাঁধা ছিল। 10 মিনিট পর যখন তারা ফিরে আসছিল তখন আবার সেই জায়গার উপর দিয়ে আসে। আজব ব্যাপারটা হলো এই যে তারা 10 মিনিট আগে সেখানে যতগুলো দড়ি বাঁধা দেখেছিল সেই সংখ্যাটা 10 মিনিট পরে প্রায় দ্বিগুণ হয়ে গেছিল। আসলে কি ঘটেছিল, কে ছিল এই ঘটনার পেছনে, সেটা হয়তো কোনোদিনই সঠিকভাবে জানা যাবে না। তবে পরবর্তীকালে সেই এলাকার কিছু লোক দাবি করেছিল যে তারা একজন বয়স্ক ভদ্রমহিলাকে দড়ি বাঁধতে দেখেছে। এই প্রসঙ্গে একজনের কথা বলা দরকার। মাকোতো কিতানো বলে একজন ভদ্রলোক যিনি ওই রিয়ালিটি শো এর সাথে যুক্ত ছিলেন, তিনি একবার একটা রেডিও শোতে এসে এই ঘটনার ব্যাপারে বেশ ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন। তিনি নাকি সেই বয়স্ক ভদ্রমহিলার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি, কারণ ভদ্রমহিলা ছিলেন মানসিকভাবে অসুস্থ। পুরো ইন্টারভিউ জুড়ে তিনি শুধু বলে চলেছিলেন যে তাকে দড়ি বাঁধতেই হবে, সে কিছুতেই দড়ি বাঁধা থামাতে পারবে না। তার নাকি দড়ি বাঁধা বন্ধ করার কথা ভাবলেই ভীষণ ভয় করে। মাকোতো কিতানোর কথা কতটা সত্যি সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তবে তার কথা যদি সত্যি হয়ও তাহলেও কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। ভদ্রমহিলা কে? উনি কেন এমন করছিলেন? উনি কি পাগল ছিলেন? যদি তাই হন তবে কোন পরিস্থিতির ফলে এমন অদ্ভুত পাগলামির শিকার হয়েছিলেন? উত্তর বোধহয় আর পাওয়া সম্ভব নয়। ডিসেম্বর 1900 সাল একটা ছোট জাহাজ রওনা দিয়েছিল ফ্ল্যানেন আইল্যান্ডসের দিকে। তার গন্তব্যস্থল এলিয়েন মোড়ে লাইট হাউস। এলিয়েন মোড় ছিল একটি ছোট্ট দুর্গম আইল্যান্ড যা ছিল সম্পূর্ণ জনবসতিহীন, কিন্তু তা সত্ত্বেও আইল্যান্ডটি মানুষদেরকে আকর্ষিত করত। জাহাজের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন জেমস হার্ভি, যাত্রী ছিলেন রিপ্লেসমেন্ট লাইট হাউস কিপার জোসেফ মুর। আইল্যান্ডের কাছাকাছি জাহাজটা পৌঁছালে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন ক্যাপ্টেন। তিনি দেখেন যে আগাম খবর দেওয়া সত্ত্বেও ল্যান্ডিং প্ল্যাটফর্মে তাদের জন্য কেউ দাঁড়িয়ে নেই, হয়তো ভুলে গেছে। এই ভেবে তিনি অনেকবার হর্ন বাজান
ও ওয়ার্নিং ফ্লেয়ার ছোড়েন লাইট হাউস কিপারদের দৃষ্টি আকর্ষণের জন্য। কোনো সাড়া শব্দ নেই। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রিপ্লেসমেন্ট কিপার জোসেফ মুর জাহাজ থেকে একটি লাইফ বোট নামিয়ে রওনা দেন লাইট হাউসের উদ্দেশ্যে। লাইট হাউসের সামনে গিয়ে জোসেফ মুরের অদ্ভুত লাগে। তার মনে হয় নিশ্চয়ই কিছু একটা গড়বড় হয়েছে। লাইট হাউসের দরজা সচরাচর বন্ধ করা থাকে। বিশেষ দরকার না হলে কর্মীরা বের হন না, কিন্তু সেদিন দরজা ছিল হাট করে খোলা। এন্ট্রেন্স হলে রাখা 3টের মধ্যে 2টি লেদারের কোট ছিল উধাও। লাইট হাউসের কিচেনে পৌঁছে মুর দেখেন যে সেখানে পড়ে রয়েছে আধ খাওয়া খাবার আর একটি উল্টানো চেয়ার, যেন তাড়াহুড়োয় কেউ তার চেয়ার ফেলে ছুটে পালিয়েছে। ব্যাপারটা আরো বেশি ঘোলাটে হয়ে ওঠে যখন তিনি লক্ষ্য করেন যে কিচেনের ঘড়িটাও বন্ধ হয়ে গেছে। পুরো লাইট হাউস জুড়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান মুর, কিন্তু 3জন লাইট হাউস কিপারের চিহ্ন মাত্র পান না। উপায় না দেখে তিনি জাহাজে ফিরে আসেন ও ক্যাপ্টেনকে সমস্ত কথা খুলে বলেন। পরবর্তীকালে ক্যাপ্টেন আর তার কর্মচারীরা ওই 3জনের খোঁজে পুরো দ্বীপ চষে ফেলেন। একজনকেও খুঁজে পাওয়া যায় না। ক্যাপ্টেন হার্ভি অবিলম্বে এই বিষয়ে মূলতটে একটি টেলিগ্রাম পাঠান। ঘুরে ফিরে যেটা আবার ফরওয়ার্ড করা হয় এডিনবার্গের নর্দার্ন লাইট হাউস বোর্ড হেডকোয়ার্টার্সে। কিছুদিন পর বোর্ডের সুপারিনটেন্ডেন্ট মিস্টার রবার্ট মায়ারহেড, যিনি ওই 3জন নিখোঁজ লোকেদের রিক্রুট করেছিলেন ও 3জনকেই ব্যক্তিগতভাবে চিনতেন, ঘটনার তদন্ত করার জন্য আইল্যান্ডের দিকে রওনা হন। সেখানে গিয়ে নতুন কোনো তথ্য তিনি খুঁজে পান না, শুধু লাইট হাউসের লগবুকটি ছাড়া। রবার্ট প্রথমেই লক্ষ্য করেন লগবুকের শেষের কিছু দিনের এন্ট্রিগুলো ছিল খুব অস্বাভাবিক। যেমন 12ই ডিসেম্বরে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কিপার থমাস মার্শাল লিখেছেন, তীব্র ঝড় যেমন আমি 20 বছরের কর্মজীবনে এর আগে কোনোদিনও দেখিনি। লাইট হাউসের প্রধান কিপার জেমস টুক্যাট খুব চুপচাপ হয়ে গেছেন, আর থার্ড অ্যাসিস্ট্যান্ট কিপার উইলিয়াম ম্যাকার্থার সমানে কেঁদেই চলেছেন। তৃতীয় উক্তিটি রবার্টের কাছে খুবই অদ্ভুত ছিল, কারণ উইলিয়াম ম্যাকার্থার একজন অভিজ্ঞ নাবিক ছিলেন। তার ঝগড়ুটে বদমেজাজি স্বভাবের জন্য তিনি ছিলেন সারা স্কটল্যান্ডে পরিচিত। একটা ঝড়ের জন্য তিনি কেন কাঁদতে শুরু করলেন? 13ই ডিসেম্বরের এন্ট্রিতে লেখা রয়েছে যে ঝড় তীব্র গতিতে বয়ে চলেছে এবং 3জনেই ভয়ে প্রার্থনা করতে শুরু করেছেন। এইখানেও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন রবার্ট। লাইট হাউসটা সমুদ্র তট থেকে 150 ফুট উঁচুতে অবস্থিত, নতুন বানানো এবং ভীষণ মজবুত। 3জন অভিজ্ঞ কিপার যারা এমন নিরাপদ একটা লাইট হাউসে বসবাস করছেন, সামান্য ঝড়ের জন্য এত ভয় পেলেন যে প্রার্থনা শুরু করলেন। তাদের তো নিরাপদেই থাকার কথা। আরো আশ্চর্যের ব্যাপার হলো, হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী 12, 13, 14ই ডিসেম্বর সে এলাকায় কোনো ঝড়ের রিপোর্ট নেই। তাদের তথ্য অনুযায়ী সেই সময় সেখানকার আবহাওয়া ছিল শান্ত। যেই ঝড়ের এলিয়েন মোড়ে আছড়ে পড়ার কথা ছিল তা 17ই ডিসেম্বরের আগে আসেনি। শেষ লগ এন্ট্রি লেখা হয়েছিল 15ই ডিসেম্বরে। তাতে কেবল লেখা, ঝড় শেষ হয়েছে, সমুদ্র শান্ত, ভগবান আমাদের সবার উপরে আছে। লগবুক শেষ করে
রবার্টের নজর গেল অবশিষ্ট কোটটির দিকে। ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডার মধ্যে কেন একজন লাইট হাউস কিপার তার কোট ছাড়াই বেরিয়ে গেলেন? তাছাড়া যদি তারা চাকরি ছেড়েও চলে যেতে চান, তিনজন একসাথে পালাবেন? আইন অনুযায়ী একসাথে এতজন চাকরি ছাড়লে কঠোর শাস্তি হতে পারে। শাস্তিরও ভয় পেল না তারা? আরো ক্লু পাওয়া যায় জাহাজের ল্যান্ডিং প্ল্যাটফর্মে। এখানে রবার্ট লক্ষ্য করেন যে প্ল্যাটফর্মের সামনে যে পাথরগুলো আছে তার উপর অনেক দড়ি এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে, যে দড়িগুলো সাধারণত 70 ফুট উপরের একটা সাপ্লাই ক্রেনের বাদামি বাক্সে রাখা থাকত। সম্ভবত সেই বাক্সটাকে আঘাত করে খুলে ফেলা হয় এবং যখন কিপাররা তা উদ্ধার করতে যায় তখন আচমকা একটা ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। এটাই ছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য এক্সপ্লেনেশন এবং মায়াহেড তার রিপোর্টে এই তত্ত্বটিরই উল্লেখ করেছেন। কিন্তু বোর্ডের অনেক সদস্যই এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। প্রথমত, যদি তাই হয়ে থাকে তাহলে একটা দেহ তীরে ভেসে আসেনি কেন? কেন একজন লোক কনকনে ঠান্ডার মাঝেও কোট ছাড়াই লাইট হাউস থেকে বেরিয়ে পড়লেন? তিনজন অভিজ্ঞ কিপার কিভাবে একটা ঢেউয়ের স্রোতে ভেসে গেলেন? আরেকটা প্রশ্নচিহ্ন থেকে যায়। সেই দিনগুলোতে সমুদ্র শান্ত থাকার কথা। তারা নিশ্চিত রূপে বলতে পারেন, যেহেতু লাইট হাউসটি নিকটবর্তী আইল অফ লুইস থেকে দেখা যেত। ওই দিনগুলোতে আবহাওয়া যদি খারাপ থাকতো তাহলে লাইট হাউসটি কুয়াশা ও দুর্যোগের কারণে দেখাই যেত না। পরবর্তীকালে সেই লাইট হাউসে যে সমস্ত কর্মী নিযুক্ত হয়েছিলেন তারা নাকি শুনতে পেয়েছেন হাওয়ায় ভেসে আসা অদ্ভুত সব শব্দ, যেন কেউ সেই নিখোঁজ লাইট হাউস কিপারদের নাম ধরে ডাকছে। তাদের নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অনেকেই বলেন যে তারা বোধহয় জলদস্যুদের শিকার হয়েছিলেন। আবার কিছু জনের মতে তাদের নিখোঁজ হওয়ার কারণ হিসেবে এলিয়েনরাই দায়ী। হয়তো কোনোদিনও আমরা জানতে পারবো না কেন তিনজন অভিজ্ঞ কর্মচারী হঠাৎ করে উধাও হয়ে গেছিল। জানতে পারবো না কি ঘটেছিল 200 বছর আগের ডিসেম্বরের সেই দিনটাতে।